ডিয়ার স্টুডেন্টস, সহজ স্টাডিতে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকে আমরা বাংলা পেডাগজির যে ক্লাসটা করব সেটা হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ, অর্থাৎ যাকে আমরা বলে থাকি রেমেডিয়াল টিচিং বলে থাকি। ঠিক আছে, এবার বিষয়টা হলো সংশোধনমূলক শিক্ষণটা কাদেরকে দেওয়া হয়, কারা এই ধরনের শিক্ষণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত, সবার ফার্স্টে সেটা পড়তে হবে। এই ধরনের শিক্ষণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত তারাই হতে পারে, বা এই ধরনের শিক্ষণের মাধ্যমে সেই সব শিক্ষার্থীদেরকে আমরা সাহায্য করে থাকি যারা তাদের নির্দিষ্ট কোনো একটা দুর্বলতা রয়েছে কোনো জায়গায়। এক কথায় বাংলায় আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে যে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী। ঠিক আছে, এবার তারা কোন কোন বিষয়ে পিছিয়ে পড়েছে সেগুলো আমরা অবশ্যই জানবো, কিন্তু ওভারঅল বলতে গেলে আমরা বলে থাকি যে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, যেটা আমি বললাম যে নির্দিষ্ট তাদের কোনো একটা দুর্বলতা রয়েছে। ঠিক আছে, তাদের একটা নির্দিষ্ট দুর্বলতা রয়েছে। এবার কোন কোন দিকে দুর্বলতা রয়েছে সেটা জানা দরকার। তো তাদের সেই দুর্বলতাটাকে আমাদেরকে সঠিকভাবে কারেকশন করবার জন্য, বা ধরে নাও যে তাদের সেই দুর্বলতাটাকে যাতে তারা কাটিয়ে তারা সঠিক শিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, এই পদ্ধতিতে যাদেরকে শিক্ষণ দেওয়া হয়, যাদেরকে পড়ানো হয়, সেটাই হলো সংশোধনমূলক পদ্ধতি, সংশোধনমূলক শিক্ষণ। ঠিক আছে, তাহলে সংশোধনমূলক শিক্ষণ তাদের জন্য আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী আছে। এবার বিষয়টা হলো পিছিয়ে পড়া বলতে এখানে কি বোঝানো হয়েছে সেটা আমরা পড়বো, কিন্তু তার আগে আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে IRTP, এই শব্দটার যে পুরো অর্থ সেটা জানতে চায় পরীক্ষার। ইন্টেন্সিভ রেমেডিয়াল টিচিং প্রোগ্রাম ইন স্পেশাল এডুকেশন নিড, যেটাকে আমরা বলে থাকি, এটা একটা স্কিমের মধ্যে পড়ে, একটা প্রকল্পের মধ্যে পড়ে। যারা এই ধরনের পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, তাদেরকে আমরা একটা প্রোগ্রাম বা একটা প্রকল্পের আওতায় এনে তাদেরকে শিক্ষা প্রদান করে থাকি। ঠিক আছে, বিশেষ শিক্ষা যেটাকে আমরা বলে থাকি, যে দেখো স্পেশাল এডুকেশন, এই যে শব্দটা এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা। এই শব্দটার পুরো নামটা জানতে চায় IRTP পরীক্ষায়, ইন্টেন্সিভ রেমেডিয়াল টিচিং প্রোগ্রাম ইন স্পেশাল এডুকেশন নিড। ওকে, আচ্ছা, এবার আমরা বলবো যে অ্যাকচুয়ালি এই ধরনের শিক্ষার্থীর আওতায় কারা পড়তে পারে সেটা পড়বো, কিন্তু তার আগে বলবো, দেখো যারা অন্ধ, যারা চোখে দেখতে পায় না, তারা এর আওতায় পড়ে, যারা কানে শুনতে পায় না, আচ্ছা যারা মানসিকভাবে প্রতিবন্ধী, ঠিক আছে, বিভিন্ন ভাবে ধরো যারা অটিজমে আক্রান্ত, যারা, ঠিক আছে, তাদের কথা, তারা হয়তো দেখতে পায় বা শুনতে পায় কিন্তু কিছুই বুঝতে পারে না। তো তাদের জন্য যে যে পদ্ধতিগুলো আমরা ব্যবহার করি, অর্থাৎ সংশোধনমূলক যে পদ্ধতিটা আমরা বলছি, যে শিক্ষণ যে পদ্ধতিটা আমরা তার জন্য ব্যবহার করি, নাম্বার ওয়ান হচ্ছে ব্রেল পদ্ধতি। যারা অন্ধ তাদের জন্য, ঠিক আছে, যারা অন্ধ তাদের জন্য আমরা একটা মুভি দেখেছিলাম না, ব্ল্যাকে। এছাড়া আমরা অনেকেই আমরা জানি যে হেলেন কেলারের গল্প আমরা পড়েছি, তিনি কিন্তু তার সেই গল্পের মধ্যে এই ব্রেল পদ্ধতি সম্পর্কে খুব সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে, ওদেরকে কিভাবে পড়ানো হয়। এবার যারা ধরো কানে শুনতে পায় না, তারা হচ্ছে সাইন লার্নিং, ঠিক আছে, বা লিপ রিডিং, ঠোঁটটাকে নাড়িয়ে যেটা করে, যারা তোমার কি বলে এই ধরনের। তো মানসিক প্রতিবন্ধী যারা হয়, আমরা দেখেছি না যে টিভিতে দেখায় অনেক সময় বিভিন্ন অঙ্গভঙ্গি করে খবর পড়তে, সেইটা মানসিক প্রতিবন্ধী, যাদেরকে কোনো কিছু একটা প্রজেক্টের মাধ্যমে, একটা পদ্ধতির মাধ্যমে একটা প্রজেক্ট দিয়ে দেওয়া হয়, এইভাবে ওদেরকে শেখানো হয়। ঠিক আছে, তো এইগুলো হলো এই ধরনের সংশোধনমূলক পদ্ধতিতে আমরা যে পড়াশোনা করাবো তার প্রসেসটা। সংশোধনমূলক পদ্ধতিতে আমরা কোন উপায়ে পড়াশোনাটা করাচ্ছি। নেক্সট হলো, এবার আসি যে সংশোধনমূলক শিক্ষণটা কাদের জন্য, যেটা তোমরা বলছিলে যে কাদের জন্য এটা। এটা হচ্ছে যাদের পুয়ার মেমোরি, অর্থাৎ যাদের দুর্বল স্মৃতিশক্তি আছে তাদের জন্য। আচ্ছা,
যারা তুলনামূলকভাবে যারা কম বোঝে তাদের জন্য। আচ্ছা, যাদের শিক্ষার প্রতি যাদের আগ্রহটা কম তাদের জন্য। ঠিক আছে, 3 নম্বর বলি যে শিক্ষার প্রতি আগ্রহী নয় বা কম আগ্রহ, তাদেরকেও এই শিক্ষায় মানে এই শিক্ষণের পদ্ধতির মাধ্যমে আমরা তোমার কি বলে পড়িয়ে থাকি। ঠিক আছে, আরেকটা হলো যেটা, সেটা হচ্ছে যাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে। যাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে, যারা কোনো কিছু এক্সপেক্ট করে না, ঠিক আছে, যারা কোনো কিছু, তাদের মধ্যে কোনো প্রত্যাশা নেই, এক্সপেকটেশন নেই যাদের মধ্যে, তারা প্রত্যেকে কিন্তু এই ধরনের রেমেডিয়াল টিচিং এর মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, আরেকটা হচ্ছে যারা সঠিক সময়ের মধ্যে তারা তাদের কাজ শেষ করতে পারে না। সঠিক সময়ে কাজ যারা শেষ করে না। আচ্ছা, যারা হচ্ছে তাদের আরেকটা হবে যারা তাদের প্রবলেম সলভিং, অর্থাৎ যেটা তাদের সমস্যা সমস্যা সমাধানের ক্ষেত্রে যে দক্ষতা রয়েছে তাতে যাদের ত্রুটি রয়েছে। ঠিক আছে, 7 নম্বর আমরা বলতে পারি সমস্যা সমাধানে দক্ষতায় ত্রুটি। এই প্রত্যেকটা ব্যক্তিকে আমরা সংশোধনমূলক শিক্ষণের আওতায় এনে ফেলি। তাহলে প্রথমে বলেছি দুর্বল স্মৃতিশক্তি, তারপরে বললাম যারা কম বোঝে, 3 নম্বর বললাম যারা শিক্ষার প্রতি আগ্রহ নেই যাদের, অথবা কম আগ্রহ রয়েছে, যাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব, যাদের মধ্যে কোনো এক্সপেকটেশন নেই, যাদের মধ্যে কোনো প্রত্যাশা নেই, যারা সঠিক সময়ে কাজ শেষ করতে পারে না, আর একটা হচ্ছে যে সমস্যা সমাধানের দক্ষতায় যাদের ত্রুটি থেকে যায়। এই প্রত্যেকটা ব্যক্তি বা শিক্ষার্থী যারা সংশোধনমূলক শিক্ষার আওতায় আসতে পারে। ঠিক আছে, এবার তাদেরকে কি ধরনের পদ্ধতিতে শিক্ষায় শিক্ষিত করতে হবে সেটা তো আমি আগেই বলেছি, যে ধরো কেউ যদি অন্ধ হয়, কেউ যদি মানসিক প্রতিবন্ধী হয়, কেউ যদি বধির হয়। এবার এইখানে আরেকটা বিষয় দরকার, সেটা হচ্ছে যে এইখানে শিক্ষককে কি ধরনের ভূমিকা পালন করতে হবে। ধরো তুমি একটা শিক্ষক হিসাবে একটা রেমেডিয়াল টিচিং ক্লাসে গেছো, তাহলে সেক্ষেত্রে তোমার কি ভূমিকা হবে। সেক্ষেত্রে তোমাকে অপেক্ষাকৃত খুব সহজ সরল ভাবে বিষয়বস্তুটাকে প্রেজেন্ট করতে হবে। যতটা সম্ভব তোমাকে টিএলএম, আগের দিন আমি পড়িয়েছি, অর্থাৎ শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে এই ধরনের শিক্ষার্থীদের ক্ষেত্রে কি হয়, অনেক বেশি পড়াতে সময় লাগে। ঠিক আছে, এই ধরনের শিক্ষার্থীরা যেহেতু একটু পিছিয়ে পড়া, তাই জন্য এদের ক্ষেত্রে যেটা সময় দিয়ে পড়াতে হবে, শিক্ষার্থীদের ধরে ধরে তাদের অসুবিধাগুলোকে চিহ্নিত করতে হবে, সময় দিয়ে পড়াতে হবে। সময় দিয়ে পড়াতে হবে আর তাদের অসুবিধাগুলোকে খুব ধরে ধরে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, যাতে তাদের মধ্যে কি হয়, কোনো রকম অসুবিধা না থেকে থাকে। আরেকটা হচ্ছে যে তোমার কি বলে এক্ষেত্রে টিচারদের, যারা টিচার হবে তাদের এক্ষেত্রে একটা প্রিপারেশন থাকা উচিত। ঠিক আছে, যারা টিচার হবে তাদের এক্ষেত্রে একটা প্রিপারেশন থাকা উচিত, একটা দক্ষতা নিয়ে তারা ক্লাসে পড়াতে যাবে, যারা এই ধরনের ক্লাসে বা শ্রেণীকক্ষে পড়াতে অভ্যস্ত। এটা গেল। আর একটা হচ্ছে তাদের বিভিন্ন কাজের মধ্যে, বিভিন্ন প্রকল্পের দ্বারা কাজে, তাদের অ্যাক্টিভিটিজের দ্বারা তাদেরকে যুক্ত করে রাখতে হবে। ঠিক আছে, বিভিন্ন প্রকল্পে তাদেরকে নিযুক্ত করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে তাহলে প্রকল্প লাগবে, তাহলে এক এক হচ্ছে যে এখানে শিক্ষকের দক্ষতা লাগবে। ঠিক আছে, এক হচ্ছে যে এখানে শিক্ষকের দক্ষতা চাই। আচ্ছা, 2 হচ্ছে প্রকল্প ভিত্তিক কাজ,
মানে তাদের একই কাজ করালে হবে না, ওদের মধ্যে তো একটু কম বোঝে ওরা, তাই ওদের বিভিন্ন ধরনের কাজ করতে হবে, বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করাতে হবে। আচ্ছা, ওদেরকে খুব স্পষ্ট নির্দেশ দিতে হবে, যে কোনো বিষয় খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে। আর যে কোনো বিষয় ছোট করে, খুব বড় নয়, যেটাকে আমরা বলে থাকি সামারাইজড করা, খুব ছোট করে বোঝাতে হবে। ওদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে, উৎসাহ দিতে হবে। তাহলে ওদেরকে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে, উৎসাহ প্রদান করতে হবে, উৎসাহ প্রদান করতে হবে। ঠিক আছে, অর্থাৎ শিখন প্রক্রিয়ার প্রতি ওদের একটা তোমার কি বলে দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে, যাতে ওরা ফোকাস করতে পারে ওই বিষয়গুলোকে। ওদেরকে খুব ওদের অসুবিধাগুলোকে খুব ধরে ধরে চিহ্নিত করতে হবে, এবং ওদের প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে। বিশেষ দৃষ্টি দিতে হবে। আর আরেকটা হচ্ছে শিখন প্রক্রিয়ার প্রতি বা শিখনের প্রতি আগ্রহটা তৈরি করতে হবে। তাহলে একজন শিক্ষক হিসেবে এই ধরনের ক্লাসগুলোতে পড়াতে গেলে তাকে এই ধরনের দক্ষতাগুলো রাখতে হবে, অর্থাৎ এই বিষয়গুলোর উপরে তাদের কি বলে যে, হ্যাঁ, তাদের কিন্তু এই ধরনের কি বলবো কার্যের মধ্যে তাদেরকে যুক্ত করতে হবে, বা একজন শিক্ষককে এই ধরনের পদ্ধতিগুলোকে অবলম্বন করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, যে রেমেডিয়াল টিচিং এর অবজেক্টিভস মানে উদ্দেশ্য, কেন আমরা এই ধরনের শিক্ষার্থীদেরকে পড়াবো, সেটা একটা খুব দরকার, যে সংশোধনমূলক শিক্ষণটা অ্যাকচুয়ালি কেন দরকার। ঠিক আছে, এটা একটা টিচার বা শিক্ষকের ক্ষেত্রে, রেমেডিয়াল টিচিং এ একজন শিক্ষকের ক্ষেত্রে এটা একটা বাস্তব অভিজ্ঞতা তৈরি করে তাদের ছাত্রদের সঙ্গে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হয়, শিক্ষকের ক্ষেত্রে একটা দক্ষতা গড়ে ওঠে, তারা তাদের বিভিন্ন ধরনের ছাত্ররা তারা পায়। ঠিক আছে, এই জাতীয়, এবং তাদের মধ্যে দক্ষতা গড়ে ওঠে, এটার কারণে রেমেডিয়াল টিচিংটা প্রয়োজন। আর একটা হচ্ছে তারা নিজস্ব দক্ষতা দেখাতে পারবে, এডুকেশনাল প্রোগ্রামকে কিভাবে আরো বেশি ডেভেলপড করা যায়, অর্থাৎ বিভিন্ন শিক্ষামূলক প্রকল্পগুলোর দ্বারা কিভাবে আরো বেশি সেগুলোকে উন্নয়ন ঘটানো যায়, কিভাবে অনেক বেশি উন্নত করা যায়, রেমেডিয়াল বিভিন্ন তোমার সাপোর্ট দিয়ে কিভাবে জ্ঞানটাকে বাড়ানো যায়, কিভাবে মেথড পদ্ধতিগুলোকে তৈরি করা যায়। ঠিক আছে, এই বিষয়গুলোর জন্য কিন্তু রেমেডিয়াল টিচিং খুবই গুরুত্বপূর্ণ। আর এটা এমনই একটা প্রতিষ্ঠান, এই রেমেডিয়াল টিচিং এ, যেখানে এই ধরনের ছাত্রছাত্রীরা কোনো পার্টিকুলার একটা নির্দিষ্ট তোমার কি বলে পাঠ্যক্রমের মধ্যে তাদের পড়াশোনা কিন্তু কখনোই শেষ হয়ে যায় না, দীর্ঘদিন ধরে তাদের পড়াশোনা চলতে থাকে, একটা লাইফ লং প্রসেস। ঠিক আছে, এই এই যে স্টেজটা, এটা দীর্ঘদিন ধরে চলতে থাকে, পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এটা শেষ হয়ে যায় না। ঠিক আছে, তাই এই বিষয়ে শিক্ষকদের আগ্রহ থাকাটা, শিক্ষকদের কি বলবো সময় থাকাটা, তাদের ধৈর্য থাকাটা, এই তিনটে বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই এই কারণে রেমেডিয়াল টিচিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে উদ্দেশ্যটা কি কি সেটা বললাম। তাহলে যখন আমরা পড়বো, সর্বপ্রথম রেমেডিয়াল টিচিং কাকে বলে সেটা পড়বো, রেমেডিয়াল টিচিং টিচিং এর মধ্যে কারা অন্তর্ভুক্ত হচ্ছে সেটা পড়বো। থার্ড পয়েন্ট পড়বো যে রেমেডিয়াল টিচিং আমরা যদি পড়ি তাহলে কোন পদ্ধতিতে রেমেডিয়াল টিচিং এর মাধ্যমে শিক্ষাটা দেওয়া হয়। ঠিক আছে, সেটা আমরা পড়বো। আর রেমেডিয়াল টিচিং এর উদ্দেশ্য কি, রেমেডিয়াল টিচিং এর ক্ষেত্রে গুরুত্ব কি, আর একজন শিক্ষক, দক্ষ শিক্ষক রেমেডিয়াল টিচিং এর ক্ষেত্রে কোন কোন ধরনের পদ্ধতি অবলম্বন করবেন। আর একটা বিষয় আমরা বলবো, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট কারিকুলাম থাকবে। আমরা যে কোনো কিছু পড়াতে যাই না কেন ক্লাসে, আমাদের একটা নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে, তাই তো। তো রিমেডিয়াল টিচিং এর ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট পাঠ্যক্রম থাকবে। এখানে কি করবেন, শিক্ষক একটা নির্দিষ্ট পাঠ্যক্রম তৈরি করবেন, এবং সেটা কাদের কথা মাথায় রেখে তৈরি করবেন, সেই সমস্ত শিক্ষার্থীদের কথা মাথায় রেখে তৈরি করবেন যাদের মধ্যে আগ্রহ রয়েছে,
যাদের মানসিক চাহিদা, আগ্রহ, এই তোমার সামর্থ্য, এইগুলোর ওপর নির্ভর করে মূলত একটা পাঠ্যক্রম তৈরি হবে। এই ক্ষেত্রে শিক্ষা সহায়ক উপকরণ খুব দরকার। টিএলএম গুলো বিভিন্ন ধরো খবরের কাগজ, প্রকল্পর ভিত্তিতে যেগুলো প্রয়োজন, ম্যাগাজিন যেগুলো রয়েছে, বিভিন্ন এডুকেশনাল ডিপার্টমেন্টের বিভিন্ন তোমার কি বলে বিভিন্ন ধরো বিভিন্ন লেখা, তথ্য, এগুলো কিন্তু শিক্ষকরা পড়বেন এবং সেখান থেকে তারা দেখে নেবেন যে তাদের পড়াতে গেলে কোন কোন বিষয়গুলো লাগবে, সেগুলোকে তারা টিএলএম হিসেবে ব্যবহার করবেন। ওকে, তাহলে এই টপিক গুলোকে কিন্তু আমাদেরকে রেমেডিয়াল টিচিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আর রেমেডিয়াল টিচিং এর ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। আমরা কতগুলো স্ট্র্যাটেজি নিয়েছি রিসেন্টলি, ঠিক আছে? রেমেডিয়াল টিচিং এর ক্ষেত্রে আমরা কতগুলো স্ট্র্যাটেজি নিয়েছি সেটা আমি বলে দিচ্ছি। তার আগে একটা বিষয় বলবো, যে দেখো আমাদের বেশ কিছু সমস্যা থাকে, যেমন আমরা বলছি এগুলো আমাদের, আমরা এগুলোকে বলে থাকি আমাদের অক্ষমতা, অক্ষমতা বলি এটাকে, ডিসএবিলিটি, ঠিক আছে? অক্ষমতা, সেই অক্ষমতাগুলো কি কি? প্রশ্ন আসে, ডিসলেক্সিয়া কাকে বলে? এই টার্মিনোলজিটা খুব গুরুত্বপূর্ণ, ডিসলেক্সিয়া। এর কথার অর্থ হচ্ছে, দেখো ডিস কথার অর্থ হলো কাঠিন্য, কঠিন, লেক্সিয়া এটা হচ্ছে শব্দের কাঠিন্য, ঠিক আছে? মোট কথা ডিসলেক্সিয়া মানে আমাদের পঠনজনিত একটা অক্ষমতা, যেখানে আমরা ভুল উচ্চারণ করি, বানানটা পড়ি ভুল, তাহলে এটা হলো আমাদের পঠনজনিত অক্ষমতা। পরীক্ষায় আসে এটা। ধরো বলছে যে কেউ একটা পড়ছে, পড়তে পড়তে হঠাৎ থেমে গেল, বা দেখে দেখে ভুল বানান পড়লো, বা উচ্চারণে ভুল করলো, এটা তার কি ধরনের অক্ষমতা? তখন হবে, রোগটার নাম হবে ডিসলেক্সিয়া। ওকে, তোমাদের প্রশ্ন কিন্তু এই অ্যাপ্লিকেশন নির্ভরই আসবে। একটা ছোট্ট অ্যাপ্লিকেশন দিয়ে দেবে, বলবে বলো যে এর মধ্যে কোনটা হবে। নেক্সট হলো ডিসগ্রাফিয়া। আমরা 6 কে 9 লিখি, উল্টে দিই, বি কে ডি লিখি, এগুলো করি তো, ঠিক আছে? আবার চ কে দেখবে অনেক সময় এদিকে ঘুরিয়ে দিচ্ছি, এইগুলো, এগুলো হলো ডিসগ্রাফিয়া, যেটাকে আমাদের লিখন অক্ষমতা বলা হয় লেখার ক্ষেত্রে। আচ্ছা, এছাড়াও হচ্ছে আমাদের বিভিন্ন সমস্যার তৈরি হয় লিখিত ভাষার ক্ষেত্রে, আমরা যেটা লেখার কথা উল্টে লিখি, অনেকেই করি এটা, এটা আমাদের ডিসগ্রাফিয়া। এই রোগগুলোর নামগুলো কিন্তু পড়তে হবে, জানতে হবে যে কোনটা কি ধরনের রোগ। এটা হচ্ছে লিখন অক্ষমতা, লেখার ক্ষেত্রে একটা সমস্যা। ডিসনোমিয়া, ডিসনোমিয়া কাকে বলা হয়? শব্দ চয়নের ক্ষেত্রে সমস্যা। হয়তো আমাদের এক একটা শব্দ অনেক জায়গায় অনেক ভাবে লেখা হয়, ঠিক আছে? যেমন ধরো কমল, এর অর্থ পদ্ম, আরেকটা হচ্ছে কোমল, যেটা হলো নরম। এবার যেখানে ধরো আমার লেখার কথা কমল, আমি লিখে দিয়েছি কোমল, ঠিক আছে? এই যে রং যে ইউজেস অফ ওয়ার্ডস, যেটাকে আমরা বলে থাকি, যে যাকে আমরা বলে থাকি ডিজোম্যানিয়া, ঠিক আছে? মানে ডিসনোমিয়া আর কি যাকে বলা হয়, ডিসনোমিয়া বলা হয়, ঠিক আছে এটাকে। আচ্ছা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে, সরি ওটা কিন্তু ডিসনোমিয়া হবে শব্দটা। ডিসনোমিয়া হচ্ছে তাহলে আমাদের শব্দ ব্যবহারের ক্ষেত্রে অক্ষমতা। আচ্ছা, এখানে একটা শব্দ লিখবে যেটা হলো সঠিক শব্দ ব্যবহারের ক্ষেত্রে অক্ষমতা, ঠিক আছে? সঠিক শব্দ ব্যবহারের ক্ষেত্রে অক্ষমতা, তাকে আমরা বলে থাকি ডিসনোমিয়া। আর লাস্ট ওয়ান হচ্ছে মোটর ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়াটা তো আমরা পড়েছি, আমাদের লেখার ক্ষেত্রে অক্ষমতা রয়েছে। তাহলে মোটর ব্যাপারটা হচ্ছে আমরা বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি, বিভিন্ন কাজ করি, মোটর স্কিল যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে? এই বিষয়টা হচ্ছে, এই যে আমরা হাতের বিভিন্ন শারীরিক সঞ্চালন করি, এটা মোটর স্কিল বলা হয়, দৌড়াই, এই যে, এবার এই যে পেন ধরা, হাত নাড়া, দেখা, লেখার সমন্বয় করা, এগুলো মানে এগুলো হলো আমাদের এক একটা শারীরিক সমস্যা, ঠিক আছে? অনেকে ধরো হাত কাঁপছে বা কিছু, এই জাতীয় সমস্যাগুলো মোটর ডিসগ্রাফিয়া বলা হয় এগুলোকে। আর মোটর স্কিল বিষয়টা হচ্ছে আমরা আমাদের দেহের যে সঞ্চালন করি, দৌড়াই,
এই যে এইগুলো বিষয়গুলো, সেগুলো হলো আমাদের মোটর স্কিল বলা হয়। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, এখানেই আমি একটা বিষয় ছোট্ট করে একটু বলে দেব, যেটা হচ্ছে আমি বলছিলাম যে দেখো, আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্ন পন্থা অবলম্বন করেছি ওই সংশোধন মূলক শিক্ষণের ক্ষেত্রে, যার মধ্যে একটা হচ্ছে যে আইইপি, এটা একটা স্কিম। আইইপি হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম, ঠিক আছে? ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম, এটা একটা স্কিম। আইইপি যেটা এই ধরনের ইন্ডিভিজুয়াল ভাবে একটা শিক্ষার্থীকে নির্দিষ্ট করে প্রত্যেকটা শিক্ষার্থীতে শিক্ষার তাদের পথ, মানে তাদেরকে শিক্ষায় তোমার শিক্ষিত করা। তার কারণ হচ্ছে তারা সংশোধনমূলক শিক্ষণের অন্তর্ভুক্ত, সেই জন্যই তাদেরকে ইন্ডিভিজুয়ালাইজড, স্বতন্ত্রভাবে শিক্ষা দেওয়া হয়। আর দুই হচ্ছে পিয়ার সাপোর্ট প্রোগ্রাম, যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ টিচাররা অনেক সময় থাকবেন, এছাড়াও কি হয়, বন্ধুরা অনেক সময় পরস্পর পরস্পরকে সাহায্য করে, যেটাকে আমরা বলে থাকি পিয়ার সাপোর্ট, ঠিক আছে? অর্থাৎ যারা বন্ধুরা তারা নিজেরা অনেক সময় কি করে, তোমার কি বলে, সাহায্য করে থাকে। আরেকটা হচ্ছে পুরস্কার দেওয়া, বিভিন্ন পুরস্কারে সম্মানিত করা। তাহলে কি হয়, পুরস্কার দেওয়া হলে, ধরো কোনো একটা কেউ কোনো একটা হঠাৎ পেয়েছে, ধরো আমি তাকে একটা পেন দিলাম বা চকলেট দিলাম, তাহলে সে সেটার জন্য আরো বেটার করে করার চেষ্টা করবে পড়াশোনাটা। এই ধরনের আমরা পন্থাগুলোকে অবলম্বন করি বা পথগুলোকে আমরা অবলম্বন করি। তাদের বিহেভিয়ারাল যে চেঞ্জেস গুলো হয়, তাদের ব্যবহারজনিত যে চেঞ্জেস গুলো, সেগুলো আনা, তাদের ব্যবহারের পরিবর্তন, ব্যবহারিক পরিবর্তন, অর্থাৎ সেই শিশুগুলোর ব্যবহারের পরিবর্তন ঘটানোটাও কিন্তু সমানভাবে জরুরি। তাহলে এই পন্থাগুলো আমরা সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে অবলম্বন করব। সংশোধনমূলক শিক্ষণের পন্থা। ওকে, এগুলো খুব ভালো করে দেখবে, যে কটা বিষয়গুলো দেখাচ্ছি। আচ্ছা, এবারে আমাকে বলো যে প্রশ্নের উত্তরটা বলো কি হবে। সংশোধনী শিক্ষণের মূল উদ্দেশ্যের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয়? এক হচ্ছে আমরা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের দুর্বলতাকে চিহ্নিত করা, দুই হচ্ছে প্রয়োজনীয় সংশোধনে সহায়তা করা, নতুন বিষয় পড়ানোর আগে সকলের মধ্যে পূর্ব পাঠের জ্ঞানের বিষয়টাকে আনা, এটা আনার দরকার নেই, এই যে এইটা এইবারটা আনার দরকার নেই, ডি থাকে। আচ্ছা, নেক্সট হলো দুর্বলতাগ্রস্ত শিক্ষার্থীদের মানসিক পীড়ন করা। আমরা জানি যে কাউকে পেডাগজিতে বকা মারা এগুলো যায় না, তাই সংশোধনীমূলক শিক্ষার অন্তর্ভুক্ত হবে না ডিএডটা, কাউকে মানসিক পীড়ন করা উচিত নয়। তাহলে প্রথমের উত্তরটা ডি হবে, ডি। ওকে, নেক্সট হলো যে শিখন উপকরণ ব্যবহারে কোন বিষয়টি বেশি জরুরি, এটা আমি আগের দিন পড়িয়েছিলাম, তোমরা উত্তর দেবে। এটা কি সহজলভ্য, মূল্য, শিক্ষার্থীর তৈরি, আর বিষয়ের সঙ্গে সম্পৃক্ত, কনটেক্সচুয়ালাইজড অ্যান্ড, যেটাকে আমরা বলি যথাযথভাবে প্রযুক্ত, ঠিক আছে? তাহলে কোনটা হবে উত্তর বলো। অবশ্যই যেটা হবে যে প্রাসঙ্গিক, অর্থাৎ এক্ষেত্রে হবে ডিএডটা, বিষয়ের সঙ্গে উপযুক্ত প্রাসঙ্গিক জিনিসকে উত্থাপন করতে হবে। সহজলভ্য তো হতেই হবে, যাতে দামটা একটু কম হয় এটা জানতে হবে, এইগুলো। সি এরটা হবে না। আচ্ছা, নেক্সট, এই প্রশ্নটা না ভিভিআই ভীষণ আসে এবং আমরা ভীষণ ভুল করি এই প্রশ্নটা। কেন ভুল করি? বলছে যে প্রাথমিক স্তরে প্রথমাবস্থায় মাতৃভাষা শিক্ষার পদ্ধতিটি হলো, এটা কি ধরনের পদ্ধতি? শব্দানুক্রমিক, বর্ণানুক্রমিক, অভিনয় পদ্ধতি, বাক্যানুক্রমিক পদ্ধতি, কোনটা হবে তোমরা বলো। এর ক্ষেত্রে উত্তর হবে এ, শব্দানুক্রমিক। একটা বিষয় খেয়াল রেখে দাও, আমরা প্রথমে যখন মাতৃভাষা শিখি তখন না শব্দটা আগে শিখি, তারপর বর্ণ শিখি, আমাদের পরিচিত জগতের শব্দগুলো আগে শিখি, তারপরে কিন্তু বর্ণ, তাও বর্ণের মধ্যে অ্যাট ফার্স্ট হচ্ছে স্বরবর্ণ, তারপরে হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে যুক্তাক্ষর।
বা যুক্ত বর্ণ। তাহলে এক্ষেত্রে উত্তর হবে শব্দ, অর্থাৎ এক্ষেত্রে আনসার হবে এ আনসার হবে। ওকে, নেক্সট, প্রকল্প পদ্ধতির সঙ্গে মিল আছে কিসের? প্রকল্প পদ্ধতি মানে আমরা যেটাকে বলি প্রজেক্ট। প্রজেক্ট স্কুলে করতে দেয় আজকাল। প্রজেক্ট বিষয়টা কি? এটা কি কোনো সমস্যা সমাধান পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, গল্প বলা পদ্ধতি, দেখে বলা পদ্ধতি? অবশ্যই আমরা প্রজেক্টের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করি, বক্তৃতাও দিই না, গল্পও বলি না, আর দেখে বলাও নয়। তাহলে এক্ষেত্রে হলো সমস্যা সমাধান পদ্ধতি। এই প্রজেক্ট নিয়ে কিন্তু আমরা আলাদা করে পড়ব। প্রজেক্ট কে এনেছে, কেন এনেছে, প্রথম কার হাত ধরে এসছে? ফার্স্ট হচ্ছে তোমার জন ডিউ এর হাত ধরে এসছে এই প্রজেক্ট পদ্ধতিটি, এবং তারপর জন ডিউ তো জাস্ট এনেছে, কিন্তু বিষয়টা আরো বেশি প্রসার ঘটিয়েছে যিনি, তিনি হচ্ছেন আর কেউ নন, কিলপ্যাট্রিক। তিনি হচ্ছেন কিলপ্যাট্রিক। ওকে, কিলপ্যাট্রিক একজন মনস্তত্ত্ববিদ, শিক্ষাবিদ, কিলপ্যাট্রিক, গুলো আমরা পড়বো। আচ্ছা, প্রজেক্ট মেথডে কি থাকে? সাধারণ কাজ থাকে, উদ্দেশ্য প্রণোদিত কাজ থাকে, বিশেষ কাজ থাকে, নাকি উল্টো পাল্টা কাজ থাকে? দেখো, উল্টো পাল্টা তো কাজ থাকে না, ডিএরটা অবশ্যই কাটা। এক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিত থাকে। একটা প্রজেক্ট আমরা তখনই করাই যার কোনো একটা উদ্দেশ্য আছে। ধরো একটা শিশুকে তুমি ট্রাফিক সিগন্যালিং বিষয়টা জানাবে, তাহলে তখন তুমি যাকে রেড, গ্রিন, ইয়েলো, এই যে লাইট গুলো সম্পর্কে তুমি জানাচ্ছ, এই এগুলো কেন জানাচ্ছ? তাকে ট্রাফিক রুলসটা শেখানোর জন্য জানাচ্ছ তো। তাহলে এর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। তাই এক্ষেত্রে কারেক্ট আনসার হবে বি। ঠিক আছে, এক্ষেত্রে কারেক্ট আনসার হবে বি। তাহলে এই গেল তোমাদের আজকের টাস্ক। ক্লাস কেমন লাগছে এটুকু জানাও। আর সকলের যে যে জায়গায় আমি প্রশ্ন দেখতে চাই প্রত্যেকের থেকে, যে যার যে জায়গাটা মনে হচ্ছে যে অসুবিধা আছে সেটা। আর আমি কাল বা পরশুর মধ্যে তোমাদেরকে সিলেবাসটা দিয়ে দিচ্ছি। পেডাগজি সিলেবাস জানাটা আগে সব থেকে গুরুত্বপূর্ণ, পড়বার আগে সিলেবাসটা আগে দেখো, আর যার যা কিছু অসুবিধা আছে সেটা জানাও। আর যারা আজকে আমার ক্লাস নতুন করছো, যদি ক্লাস ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাসগুলো দেখবার জন্য, এবং একটা লাইক করে দিও। ঠিক আছে, চলো আজ তাহলে এই পর্যন্ত। খুব ভালো থাকো। গুড নাইট। থ্যাংক ইউ।